নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 5টার মধ্যে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি জানা যাবে 21শে জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল আইসিসি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জটিলতা অব্যাহত। বাংলাদেশ নাকি পাকিস্তানের কাছ থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে। সমস্যা দ্রুত না মেটানো হলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 41 রানে ম্যাচ হেরে সিরিজও হারল ভারত। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 5টার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে 2 ফেব্রুয়ারি। এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে 1 ফেব্রুয়ারি সন্ধ্যে 5টার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে 2 ফেব্রুয়ারি। এদিন 39 পাতার এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। এই টেন্ডারে আগ্রহী সংস্থাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে ফেডারেশন। প্রথমত, 91টি ম্যাচের ব্রডকাস্টিংয়ের জন্য এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। প্রি-বিড কনফারেন্সের তারিখ ধার্য করা হয়েছে 23শে জানুয়ারি। টেন্ডার তোলার জন্য ফেডারেশনের 5 লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে আগ্রহী সংস্থাকে। বিড নির্বাচিত না হলে এই অর্থ ফেরত পাওয়া যাবে। একই সঙ্গে গত 3 বছরের লাইভ স্পোর্টস কভারেজের অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী সংস্থাকে। অন্তত 2টি মরশুমে পেশাদার লিগে লাইভ কভারেজ করার অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। সংস্থাটির নেটওয়ার্থ হতে হবে 10 কোটি টাকা। একই সঙ্গে 3টি আর্থিক বছরের গড় আয় 10 কোটি টাকা হতে হবে। কনসোর্টিয়াম করেও সংস্থাগুলি আবেদন করতে পারে। আইএসএল এর কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য 6 মাসের মধ্যে দ্বিতীয়বার ফেডারেশন এই টেন্ডার প্রকাশ করল। দীর্ঘ কয়েক মাস ফেডারেশনের ব্যর্থতার পর কিছুদিন আগেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া আইএসএল এর দিন ঘোষণা করেছেন। 14 ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত সূচি ঘোষণা করতে পারেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে টেন্ডার প্রকাশ করায় কিছুটা স্বস্তি ক্লাবগুলির মধ্যে। আগেরবারও টেন্ডার প্রকাশ করেছিল, যদিও সেবার কোনো সংস্থাই আগ্রহ দেখায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার হস্তক্ষেপে অবশেষে কেটেছে আইএসএল জট। দেরিতে হলেও সংক্ষিপ্ত আকারে শুরু হতে চলেছে আইএসএল। এই পরিস্থিতিতে নিজেদের বেতন কমিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এফসি গোয়ার প্রথম দলের সকল ফুটবলার সহ সাপোর্ট স্টাফেরা। একই পথে হাঁটতে পারে অন্য ক্লাবও, কিন্তু এবার এই সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট বার্তা ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফ্রোর। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার হস্তক্ষেপে অবশেষে কেটেছে আইএসএল জট। দেরিতে হলেও সংক্ষিপ্ত আকারে শুরু হতে চলেছে আইএসএল। সব মিলিয়ে ম্যাচ হবে মাত্র 91টি। এই পরিস্থিতিতে নিজেদের বেতন কমিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এফসি গোয়ার প্রথম দলের সকল ফুটবলার সহ সাপোর্ট স্টাফরা। একই পথে হাঁটতে পারে অন্য ক্লাবও, কিন্তু এই সিদ্ধান্ত যেন প্লেয়ারদের সম্মতিতে ও সম্মান জানিয়ে নেওয়া হয়, চাপ দিয়ে নয়। সেটা স্পষ্ট করে দিল ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফ্রো। বিশ্বজুড়ে ফুটবলারদের নিরাপত্তা, বৈষম্য সুরক্ষার ব্যাপারে কাজ করে ফিফ্রো। শুক্রবার তাদের এশিয়া ওয়াশিয়ানিয়া শাখার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় আইএসএল নিয়ে দীর্ঘ বার্তা দেওয়া হয়। ভারতীয় ফুটবল দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হচ্ছে, ফলে ফুটবলাররা ইতিমধ্যেই অনেক আত্মত্যাগ করেছেন।
নিজস্ব সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন কিংবা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ফিপ্রো এই বিষয়ে সচেতন, তারপরও যে প্লেয়াররা পেশাদারিত্ব দায়বদ্ধতা দেখাচ্ছেন তার প্রশংসাও করা হচ্ছে। সেই সঙ্গে তারা সতর্ক করে দিচ্ছে, ফিপ্রো সম্প্রতি জানতে পেরেছে কয়েকটি ক্লাব চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন কমাতে চাপ দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ ফিফা এবং AIFF এর নিয়মাবলীর আওতায় খেলোয়াড়দের মৌলিক সুরক্ষাকে ক্ষুণ্ণ করে। ক্লাবগুলির কর্তব্য প্লেয়ারদের আর্থিক স্বার্থ দেখা এবং চুক্তির শর্তকে অপরিবর্তিত রাখা। তবে কোনো প্লেয়ার যদি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেয়, ফিপ্রো তা সম্মান করে। কিন্তু যদি চুক্তির শর্ত পরিবর্তন করতে বাধ্য করা হয়, তবে তা অন্যায্য বলেই ধরা হবে। এক্ষেত্রে সেই প্লেয়ার সম্পূর্ণভাবে ফিপ্রো ও ভারতীয় ফুটবলারদের সংগঠনের উপর ভরসা করতে পারে। শেষে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, লিগ শুরু করতে গিয়ে যেন প্লেয়ারদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ না করা হয়। এফসিকো অবশ্য জানিয়েছে, ক্লাবের কঠিন সময়ে প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় তারা গর্বিত। ফলে মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত দুপক্ষের সম্মতিতেই নেওয়া হয়েছে। তবে অন্য একটি দলও একই চেষ্টা করেছিল, কিন্তু প্লেয়াররা রাজি হয়নি বলে জানা গিয়েছে। এরপরও যাতে কোনো প্লেয়ারকে চাপ দেওয়ার চেষ্টা না করা হয়, সেই নিয়ে আগাম সতর্কতা জানিয়ে দিল ফিপ্রো। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী মাসে 14 তারিখ থেকে ISL শুরু হওয়ার কথা রয়েছে। তবে দেশের শীর্ষ লিগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে। খেলা হবে সুইস মডেলে। লিগের আগে সুখবর হলো, ফেডারেশনের অনুরোধ মেনে সংক্ষিপ্ত ফরম্যাটের ISL কে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। আগামী মাসের 14 তারিখ থেকে ISL শুরু হওয়ার কথা। তবে দেশের শীর্ষ লিগ এবার হতে চলেছে সংক্ষিপ্ত ফরম্যাটে। খেলা হবে সুইস মডেলে। প্রতিটি দল প্রত্যেক দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। লিগের আগে সুখবর হলো, ফেডারেশনের অনুরোধ মেনে সংক্ষিপ্ত ফরম্যাট ISL কে স্বীকৃতি দিয়েছে এশিয়ান ফুটবল ফেডারেশন। ISL কে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এশিয়ান নিয়ামক সংস্থাকে আগেই জানিয়েছিল AIFF। ফেডারেশন যেখানে বিশেষ পরিস্থিতির কথা তুলে ধরে বলে, ISL এর সংক্ষিপ্ত ফরম্যাটকেও যেন স্বীকৃতি দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার AFC একটি চিঠি দিয়ে জানিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদন মঞ্জুর করেছে তারা। অর্থাৎ ISL বিজয়ী এবং সুপার কাপ বিজয়ীদের AFC স্লট পেতে আর কোনো সমস্যা রইল না। তবে এক্ষেত্রে দুটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে কোয়ালিফায়ার খেলে AFCর মূল পর্বে যেতে হবে। আগে ISL লিগশিল্ড চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার ছাড়পত্র পেত, এবার থেকে তা আর পাচ্ছে না। কোনো দেশের শীর্ষ লিগকে AFCর অনুমোদন পেতে গেলে কিছু শর্তাবলী মানতে হবে। প্রধান শর্ত হল ম্যাচ ক্রাইটেরিয়া, অর্থাৎ লিগে কোনো দলকে ন্যূনতম 24টি করে ম্যাচ খেলতে হবে। তবে এবারের ISL এর হবে সংক্ষিপ্ত ফরম্যাটে, তাই এই কোটা পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই সব কিছু উল্লেখ করে AFC-কে জানিয়েছিল ফেডারেশন, দেরিতে লিগ শুরু হওয়া ম্যাচগুলির আগের মতোই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে। তারপর আগের মতোই নকআউট। উল্লেখ্য, প্রত্যেক ক্লাব কিছু হোম ম্যাচ খেলবে, কিন্তু অ্যাওয়ে ম্যাচও খেলবে। ক্লাবগুলি ঠিক করবে কোন ম্যাচ তারা হোম ম্যাচ এবং কোন ম্যাচ অ্যাওয়ে ম্যাচ তারা খেলতে চায়। 14টি দল নিয়ে ISL শুরু হতে চলেছে। অনেক কিছুই কাটছাঁটো করা হচ্ছে ইতিমধ্যেই, যেখানে ম্যাচ হবে 91টি। বৃহস্পতিবার দিল্লিতে AIF এর বার্ষিক সাধারণ সভায় AFCর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব দিক বিবেচনা করেই AFCর এই স্বীকৃত ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে দুর্দান্ত এক খবর। এতে ক্লাবগুলিও উপকৃত হবে, কারণ AFC স্বীকৃতি দেওয়ার পর AFC ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে আর কোনো বাধা রইল না। হাই নিউজ নেটওয়ার্ক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি জানা যাবে 21শে জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে ICC। গত শনিবার বৈঠকে নিজেদের গোয়ার তুমি বজায় রেখেছে BCB। সমাধান সূত্র হিসেবে তাদের প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল হোক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ কি জানা যাবে 21শে জানুয়ারি বুধবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চূড়ান্ত সময়সীমাও বেঁধে দিয়েছে আইসিসি। তাদের প্রতিনিধিদের সঙ্গে গত শনিবার বৈঠক হয়েছিল বিসিবির। সেখানে নিজেদের গোয়ারতুমি বজায় রেখেছে বিসিবি। সমাধান সূত্র হিসেবে তাদের প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল হোক, কিন্তু আইসিসি সেই প্রস্তাবও মানবে না বলে মনে হচ্ছে। এখন জানা যাচ্ছে আইসিসির কাছে বুধবারের মধ্যে জানাতে হবে তাদের সিদ্ধান্ত বিসিবিকে। শনিবার বিকেলে ঢাকায় বিসিবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আইসিসির 2 শীর্ষ কর্তা। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার 2 শীর্ষ কর্তাকে বাংলাদেশ বোর্ড জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত যে কারণ তারা দেখিয়েছে তা নিয়ে বোর্ড চিন্তিত। সে কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প হিসেবে তাদের অন্য গ্রুপে খেলানোর কথা ভেবে দেখুক আইসিসি। সেটা করলে খুব বেশি রদবদল করতে হবে না সূচিতে। বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে আদৌ এই প্রস্তাব মানা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ এক্ষেত্রে আরও 7 দলের সম্মতি প্রয়োজন। যা খবর, তাতে বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে বিশেষ সায় নেই আইসিসির। সূত্রের খবর, বাংলাদেশ যদি ভারতে এসে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের বদলে বিকল্প দেশকে নেওয়া হতে পারে। আইসিসির ক্রমতালিকা অনুযায়ী সেক্ষেত্রে সবার আগে রয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশ এই মুহূর্তে বিশ্বকাপে গ্রুপ সিতে রয়েছে। সেই গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইটালিও রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ চাইছে তাদের গ্রুপ বিতে আয়ারল্যান্ডের জায়গায় পাঠানো হোক, আর আয়ারল্যান্ডকে পাঠানো হোক তাদের জায়গায় গ্রুপ সিতে। গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জটিলতা অব্যাহত। এই পরিস্থিতিতে বাংলাদেশে নাকি ভাইজান পাকিস্তানের কাছ থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে। পাকিস্তানের প্রতিক্রিয়া ইতিবাচক। তারা নাকি কথাও বলেছে, বাংলাদেশের সমস্যা দ্রুত মেটানো না হলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও। ভারতে কি টি-20 বিশ্বকাপ খেলতে আসবে বাংলাদেশ? বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে তত জটিলতা বাড়ছে এই বিষয়। ছাড়ছে না জট। আইসিসি প্রতিনিধিদের সঙ্গে শনিবার বৈঠক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেখানে নিজেদের গোয়ারতুমি বজায় রেখেছে বিসিবি। সমাধান সূত্র হিসেবে তাদের প্রস্তাব, প্রয়োজনে গ্রুপ বদল হোক, কিন্তু আইসিসি সেই প্রস্তাব মানবে বলে মনে হচ্ছে না। এখন আবার জানা যাচ্ছে বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বাংলাদেশ নাকি ভাইজান পাকিস্তানের কাছে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে। মনে রাখতে হবে, পাক বোর্ড প্রধান মহসিন নকভি অতীতেও টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, পিসিবি নাকি চাইছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ সরকার। পাকিস্তানকে পাশে থাকার অনুরোধ করা হয়েছে সেখানে। পাকিস্তানের প্রতিক্রিয়াও ইতিবাচক। তারা নাকি কথাও বলেছে, বাংলাদেশের সমস্যা দ্রুত মেটানো না হলে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তান। বস্তুত ইউনূস সরকারের আমলে যেভাবে একসময়ের শাসক পাকিস্তানের সঙ্গে হৃদ্যতা বেড়েছে, তাতে পিসিবির পরিকল্পনা ভারতকে চাপে ফেলার কৌশল বলেই মনে করা হচ্ছে। ভারতে এসে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এটা নিয়ে ইতিমধ্যে আইসিসিকে গোটা 2 চিঠি লিখেছে বিসিবি। প্রথম চিঠির জবাবে জয়সার আইসিসি জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে ভেন্যু বদল সম্ভব নয়। ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। শোনা যাচ্ছে দ্বিতীয় চিঠিরও ওই একই রকম জবাব আইসিসি দিয়েছে বাংলাদেশ বোর্ডকে। আইসিসি যুক্তি, বিসিবি শুধু মুখেই নিরাপত্তাজনিত সমস্যার কথা বলছে, কিন্তু আদতে কোনো যুক্তিপূর্ণ কারণ দর্শাতে পারেনি। এই পরিস্থিতিতে শনিবার বৈঠকের পরেও গোয়ারতুমি ছাড়েনি বাংলাদেশ। এখন শোনা যাচ্ছে তারা পাকিস্তান বোর্ডের দ্বারস্থ হয়েছে। এই ব্যাপারে বিসিবি বা পিসিবির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে সূত্র মতে পাকিস্তান নাকি বলেছে, বাংলাদেশ যে কারণগুলি দর্শিয়েছে তা নাকি ন্যায্য, যদিও পুরোটাই বিসিবির ওপর চাপ বাড়ানোর কৌশল বলে মনে করা হচ্ছে। তৃতীয় বিকল্প হিসেবে নিজেদের দেখানোর অর্থ পক্ষান্তরে দ্বিতীয় বিকল্প অর্থাৎ
শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের রাস্তা প্রশস্ত করা। অবশ্য এশিয়া কাপের পর থেকে বিসিসিআইকে সমস্যায় ফেলার কোনো সুযোগই তারা ছাড়ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। যতক্ষণ কোহলি ততক্ষণ শ্বাস, তবে বিফলে তার গেল 124 রানের ইনিংস। কাজে এলো না হর্ষিত রানার লড়াকু ইনিংসও। ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 41 রানে ম্যাচ হেরেছে, সিরিজও হারল ভারত। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়ে প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হলো। যতক্ষণ কোহলি ততক্ষণ শ্বাস, এখনো অসাধ্য সাধন করতে ভরসা বিরাট ব্যাটি। রান তাড়া করতে নেমে আজও তিনি চেস মাস্টার। সব ম্যাচে হয় না। এদিন ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হলো না। রানের পাহাড় তাড়া করতে দু একজন সঙ্গ দিলেন ঠিকই, তবে সেটা যথেষ্ট ছিল না। কোহলি আউট হলেন 124 রানে। বিফলে গেল বিরাট কোহলির 124 রানের ইনিংস। কাজে এলো না হর্ষিত রানার লড়াকু ইনিংসও। ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 338 রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমে গেল 296 রানে। 41 রানে ম্যাচ হেরে সিরিজও হারল ভারত। ওয়ানডেতে অধিনায়ক শুভমন গিল এখনও সিরিজ জিততে পারেননি। এই প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল নিউজিল্যান্ড। কোহলির ফর্ম ছাড়া অনেক কিছু নিয়েই প্রশ্ন তুলে দিয়ে ভারতীয় ক্রিকেটের বছর শুরু হলো। এখন প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে, কোহলিকে সঙ্গ দেবেন কে? শ্রেয়াস আইয়ারও কেমন খেই হারিয়েছেন। বড় চোট থেকে ফেরার পর প্রথম ওয়ানডেতে রান পেয়েছিলেন, বাকি দুটো ওয়ানডেতে ব্যাট কথা বলল না। কেএল রাহুল এদিন মাত্র 1 রানে আউট। বড় রান তাড়া করতে দরকার পার্টনারশিপ। একদিকে কোহলি, অন্যদিকে শুধু যাওয়া আসা, জুটিটাই হলো না। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দশা অব্যাহত জাদেজার। বরং গম্ভীরের পছন্দের দুই তরুণ তুর্কি নীতিশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা হাফ সেঞ্চুরি করে লড়াই চালিয়ে গেলেন। বিশেষ করে বলতে হয় হর্ষিতের কথা। নিজেকে অলরাউন্ডার হিসেবে তৈরি করছেন, বড় শট হাঁকাতে পারেন। বলে যা রান দিয়েছেন তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। প্রথমেই আসা যাক বোলিং বিভ্রাট। প্রথম প্রশ্ন অবশ্যই বোলিং নিয়ে। জশপ্রীত বুমরা না থাকলে এই দলটার বোলিংয়ে কোনো আত্মবিশ্বাস আছে কি? অর্শদীপ সিং, হর্ষিত রানারা 3 উইকেট নিলেন ঠিকই, কিন্তু রান বিলোলেন। তুলনায় কম রান দিলেন মোহাম্মদ সিরাজ। আরও একটি ম্যাচ উইকেট শূন্য থাকলেন রবীন্দ্র জাদেজা। এই সিরিজের পর কিন্তু জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা উঠতে বাধ্য। পেছনে আকসর প্যাটেলের মতো ক্রিকেটার সুযোগের অপেক্ষা করছেন। গৌতম আরও গম্ভীর। ঠিক কি করতে চান কোচ গৌতম গম্ভীর? কাকে খেলাবেন, কোথায় খেলাবেন সেটা নিয়ে স্পষ্ট ধারণা থাকছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্শদীপ সিংকে প্রথম দুটি ম্যাচে বসিয়ে রাখা হলো, মরণ বাঁচন ম্যাচে নামানো হলো। একসময় রোহিত কোহলিকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, অথচ রবীন্দ্র জাদেজা খেলছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দশা অব্যাহত জাদেজার। এদিন কোহলি তবু লজ্জা ঢাকার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্রিকেট তো একার খেলা নয়। কোচ গৌতম গম্ভীর আশা করি সেটা বুঝতে পারছেন। আর না বুঝলে 2027 বিশ্বকাপের স্বপ্ন দেখাটাই বিলাসিতা হয়ে যেতে পারে দেশের ক্রিকেট ভক্তদের জন্য। অধিনায়ক গিল, প্রশ্ন উঠবেই, আদৌ কি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তৈরি? কারণ এর আগে রোহিত, কোহলি, ধোনিরা সামনে থাকে নেতৃত্ব দিতেন, ফিল্ডিংয়ের সময় উদ্বুদ্ধ করতেন, সঙ্গে রানও করতেন। গিল দুটোর কোনোটাই করছেন না। একটা সময় দেখা যায় বোলারদের সঙ্গে কথা বলে রণকৌশল সাজাচ্ছেন কেএল রাহুল। সেই দেখেই ধারাভাষ্যকার ইয়ান স্মিথ স্পষ্ট বলে বসেন, গিল কার্যত মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছে। আসলে লং অফে দাঁড়িয়েছিলেন। অধিনায়ক যদি দূরে দূরে ঘুরে বেড়ান, দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস কি থাকবে? কোহলি নির্ভরতা আজও ভারতীয় ক্রিকেটের একক যোদ্ধা। কে বা কারা যেন মাঝে চেষ্টা করেছিল বিরাট কোহলিকে বাদ দিতে। বাদ? বিরাটের একটাই মতবাদ, রান করে যাও, সমালোচকরা নিজে থেকেই চুপ করে যাবে। এদিনের 108 বলে 124 রানের ইনিংসটা থেকে তরুণ ক্রিকেটাররা শিখতে পারেন কিভাবে চাপ সামলাতে হয়, কিভাবে প্রতিপক্ষকে পাল্টা চাপে ফেলতে হয়। দ্রুত গতিতে স্ট্রাইক রেট করতে 37 বছরের কোহলির জুড়ি মেলা ভার, কিন্তু কারো সঙ্গ পেলেন না তিনি। ভারত ম্যাচও হারল।
মিডল অর্ডারের ব্যর্থতা। সেখান থেকে আরেকটা প্রশ্ন ওঠে, ভারতীয় মিডল অর্ডার কিন্তু ফের ভঙ্গুর হয়ে পড়ছে। গত ওয়ানডে বিশ্বকাপ এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যা চোখে পড়েনি। চোট আঘাতের সমস্যা আছে, তাছাড়া গম্ভীরের পরীক্ষা নিরীক্ষা তো লেগেই আছে। সব মিলিয়ে একটা অনিশ্চয়তা রয়েছেই। শ্রেয়াস আইয়ার কেমন খেই হারিয়েছেন। বড় চোট থেকে ফেরার পর প্রথম ওয়ানডেতে রান পেয়েছিলেন তিনি, বাকি দুটো ওয়ানডেতে ব্যাট কথা বলল না। কেএল রাহুল এদিন মাত্র 1 রানে আউট। হাই নিউজ নেটওয়ার্ক। শুধু ক্রিকেটার নন, দেশের ক্রিকেট ভক্তদের কাছেই আবেগের অন্য নাম বিরাট কোহলি। একরাশ ভালোবাসা, তাকে মাঠে দেখার জন্য প্রতিনিয়ত অপেক্ষা। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে এলো 124 রান। এরপর দীর্ঘ অপেক্ষা। ফের কবে টিম ইন্ডিয়া জার্সিতে দেখা যাবে কোহলিকে, উঠছে প্রশ্ন। বিরাট কোহলি যেন শুধু ক্রিকেটার নন, দেশের ক্রিকেট ভক্তদের কাছে আবেগের অন্য নাম। এক রাশ ভালোবাসা, তাকে মাঠে দেখার জন্য প্রতিনিয়ত অপেক্ষা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে এলো 124 রান। এরপর দীর্ঘ অপেক্ষা। ফের কবে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কোহলিকে? বিরাট কোহলি মানেই রেকর্ড। ইন্দোরে আন্তর্জাতিক ক্যারিয়ারের 85তম সেঞ্চুরিটা হয়ে গেল। ওয়ানডের নিরিখে 54। সেই সফরে তিনি ছাপিয়ে গেলেন প্রাক্তন অজি তারকা রিকি পন্টিংকে। 3 নম্বরে নেমে ওয়ানডেতে তার রান 12,655, আর কোহলি এখন 12,622। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরিও তার নামে। টি-20 ও টেস্ট 2 ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, এখন শুধু খেলেন ওয়ানডেতে। সমস্যা হলো এই ওয়ানডেতে ফরম্যাটটি ইদানিং আর বেশি খেলা হয় না। 2026 সালেও তার মাঠে নেমে খেলা দেখা যাবে হাতে গোনা কয়েকটি ম্যাচে। হিসাব বলছে অবসর গ্রহণ না করলে, চোট না পেলে বা কোনোভাবে দল থেকে বাদ না পড়লে 2026 সালে অন্তত 15 বার মাঠে নামবেন তিনি। তার মধ্যে 3টি ম্যাচ হয়ে গেল। দেশের হয়ে ফের তাকে খেলতে দেখা যাবে জুনে। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। তখন আবার ভারতের জার্সিতে দেখা যাবে কোহলিকে। অর্থাৎ প্রায় 6 মাস অপেক্ষা। তবে তারপর অবশ্য ততটাও অপেক্ষা করতে হবে না। জুলাই মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানেও 3টি ওয়ানডে খেলার কথা। এরপর বছর শেষে ঘরের মাঠে জোড়া সিরিজ রয়েছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি করে ওয়ানডে খেলার কথা মহাতারকার। যদি চোট না পান বা অন্য কোনো কারণে ছিটকে না যান বা বিশ্রাম দেওয়া হয়, তাহলে তাকে আবারও মাঠে দেখা যাবে। এর বাইরে অন্তত 14টি ম্যাচ আইপিএলে খেলার কথা তার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি নকআউটে ওঠে, তাহলে সেই সংখ্যাটা বাড়তে পারে। এছাড়া আছে রঞ্জি ট্রফি, সেখানে রোকোর মুখোমুখি হওয়ার সম্ভাবনা। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।